Hello students, welcome to my new online class. আজকে যে অনলাইন ক্লাসটা আমি নেব সেটি নিটের স্টুডেন্টদের জন্য। নিট এবং ক্লাস 12 তাদের জন্য আমি ওয়েব অপটিক্স চ্যাপ্টারটি শুরু করেছি। অলরেডি দুটো লেকচার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের ওয়েব অপটিক্সের থার্ড লেকচার শুরু করব। এর আগের দিন আমরা দেখেছিলাম যে দুটো কোহেরেন্ট সোর্স থেকে লাইট ওয়েভ গিয়ে কোথাও সুপারপোজড হলে সেখানে ইন্টারফারেন্স হয়। ইন্টারফারেন্স মিন্স রেজাল্টেন্ট ওয়েভটা কোথাও ম্যাক্সিমাম কোথাও মিনিমাম, কোথাও ব্রাইট ব্যান্ড তৈরি হয় আর কোথাও ডার্ক ব্যান্ড তৈরি হয়। তাহলে and this phenomena is known as interference of light. আমরা ডিটেইলসে ইন্টারফারেন্স ফিনোমেনাটি পড়েছিলাম, সেই সঙ্গে সঙ্গে ফ্রিঞ্জের উইক বের করেছিলাম। যদি দুটো সোর্স S1 S2 কোহেরেন্ট সোর্স হয় আর এটা যদি হয় আমার স্ক্রিন, তাহলে in that case if light superposed on the screen then we will get an interference pattern on the screen. Suppose the amplitude of the first wave is A1 and amplitude of the second wave is A2, then intensity of the resultant wave I, if intensity of the resultant wave I will be equal to what? I is equal to A1 square plus A2 square plus 2A1 A2 cos delta. এটা অলরেডি আগের দিনই করা হয়েছে, যেখানে ডেল্টা কি? ডেল্টা ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য টু ওয়েভ। যেখানে গিয়ে ওরা সুপারপোজ করছে ওই 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 পয়েন্টে দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স ডেল্টা হলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি এটা হবে। এবার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম কোথায় হবে? আই ম্যাক্স। যখন cos ডেল্টার ভ্যালু হবে ম্যাক্সিমাম তখন ইন্টেন্সিটি হবে ম্যাক্সিমাম। cos ডেল্টার ম্যাক্সিমাম ভ্যালু হলো 1। therefore I max equal to A1 square plus A2 square plus 2A1 A2. This is equal to A1 plus A2 whole square. Similarly, intensity minimum কখন হবে? যখন cos delta equal to minimum. cos delta minimum ভ্যালু হলো -1. A1 square plus A2 square minus 2A1 A2. This is equal to A1 minus A2 whole square. এটা হলো আমার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আর মিনিমাম ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম এবং মিনিমামের মধ্যে ভ্যারি করবে। তাহলে সবথেকে ভালো হয় যদি দুটো সোর্সের অ্যামপ্লিটিউডও সমান হয়ে যায়। নাও ইফ A1 equal to A2, in that case maximum intensity will be equal to, দেখো A1 equal to A2 equal to A ধরে নিলাম, তাহলে A plus A whole square equal to 4A square, and minimum intensity will be equal to A1 minus A2 মানে A minus A whole square equal to 0. তাহলে যেটা ম্যাক্সিমাম সেখানে হবে একদম খুব বেশি বেশি ব্রাইট হবে, আর যেখানে মিনিমাম মানে একদম 0, তার মানে একেবারে কমপ্লিট ডার্ক, একেবারে কমপ্লিট ডার্ক। তাহলে আমি ইন্টারফারেন্স প্যাটার্নটা ভালোভাবে অবজার্ভ করতে পারবো। So to get a good observable interference pattern, better the two amplitude must be equals. This is not necessary that amplitude must be equal. Amplitude may be a little bit of different, but difference should not be very large. If the difference will be very large, then you cannot observe the interference patterns. Why you cannot observe the interference pattern? Suppose A1 equal to 5 and let A2 equal to 2, sorry 1 বললাম, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 5 minus 1 মানে 4, অনেক ডিফারেন্স। সেক্ষেত্রে I max টা কত হবে? I max equal to A1 plus A2 whole square, তার মানে 5 plus 1 মানে 6A square মানে 36, আর I min টা কত হবে? 5 minus 1 মানে 4A square মানে 16। দেখো ম্যাক্সিমাটা হচ্ছে 36 আর মিনিমাটা হলো 16। তাহলে একেবারে তো অন্ধকার নয়, 16 মানে তো একবারে ডার্ক নয়, ফলে এটার ব্রাইটনেস একটু বেশি হবে, এটার ব্রাইটনেস একটু কম হবে। অটোমেটিক্যালি একটা ইন্টারফারেন্স প্যাটার্ন যেটা ব্রাইটের ব্রাইটনেসটা একটু বেশি আর ডার্কেরটা একটু কম ব্রাইটনেস,
দুটোকে সেপারেট করা মুশকিল হয়ে যাবে, very difficult হয়ে যাবে। That is why this is very very important that amplitude of the two wave must be nearly equals. It would be very very good if the amplitude will be equal, right? So now this is the conditions for getting good observable interference pattern. Acha. Now we will find the comparisons between the two. Okay, so from these two equations, equation 1 and equation 2, what we can write? From these two equations we can write Imax by Imin equal to A1 plus A2 whole square by A1 minus A2 whole square. This is the ratio between Imax and Imin. Okay. আচ্ছা, এটাকে আমি এইভাবে লিখতে পারি, পুরো ইকুয়েশনটা নিউমারেটর আর ডিনোমিনেটরকে আমি a2 দিয়ে ডিভাইড করব। সো ডিভাইডিং numerator and denominator by a2, we will get a1 by a2 plus 1 and whole square divided by a1 by a2 minus 1 whole square. This is equal to Imax by Imin. Okay, this is the ratio between Imax and Imin. Maximum intensity and minimum intensity. Okay, fine. আচ্ছা, ইন্টারফারেন্সের শুরুতেই বলেছিলাম আমি যে ফর গেটিং ইন্টারফারেন্স প্যাটার্ন দ্য সোর্স শুড এমিট মনোক্রোম্যাটিক ওয়েভ, মানে সোর্স থেকে যে লাইট ওয়েভটা এমিট হবে সেটা হতে হবে মনোক্রোম্যাটিক। মনোক্রোম্যাটিক মানে সিঙ্গেল ওয়েভলেন্থের ওয়েভ। কিন্তু যদি S1 এবং S2 এই দুটো সোর্স হোয়াইট লাইট এমিট করে, আমি যে টিউব লাইট থেকে লাইটটা আসছে এটা কি মনোক্রোম্যাটিক? এটা মনোক্রোম্যাটিক নয়, এটা হোয়াইট লাইট। ওকে, সূর্য থেকে যে লাইটটা আসছে এটা কি হোয়াইট লাইট। তাহলে এই যে হোয়াইট লাইট এর মধ্যে কি একটা ওয়েভলেন্থ আছে? না, এর মধ্যে 4000 to 8000 ওয়েভলেন্থ আছে। এর মধ্যে রেড কালার, ভায়োলেট, ব্লু, ইন্ডিগো, অরেঞ্জ সমস্ত ওয়েভলেন্থ মিক্সচার হয়ে আছে হোয়াইটের মধ্যে। তাহলে যদি হোয়াইট লাইটের দুটো সোর্স থেকে হোয়াইট লাইট বেরোয়, তারপরে যখন ইন্টারফারেন্স হবে তখন তার ইন্টারফারেন্সের মধ্যে কি কোনো চেঞ্জ দেখতে পাবো আমি? Of course we will see some change in interference pattern if we will use white light. দেখো হোয়াইট লাইটের রেড কালার ওয়েভলেন্থ কত? 4000 অ্যাংস্ট্রম। আচ্ছা সরি, ভায়োলেট আর রেডের ওয়েভলেন্থ কত? 8000 অ্যাংস্ট্রম। তাহলে যদি সোর্স থেকে হোয়াইট লাইট বেরোচ্ছে মানে কি এখান থেকে রেডও বেরোচ্ছে আর ভায়োলেটও বেরোচ্ছে, তাহলে রেডের জন্য যেখানে ম্যাক্সিমা হবে ভায়োলেটের জন্য ওখানে ম্যাক্সিমাম হবে না, একটু পরে হবে, অন্য জায়গায় হবে, কারণ যেহেতু দুজনের ওয়েভলেন্থ ডিফারেন্ট। ফলে আমি সেন্ট্রাল যে ম্যাক্সিমা, সেন্ট্রাল ম্যাক্সিমাটা হবে আমার হোয়াইট, কেননা ওখানে সবার জন্যই ম্যাক্সিমা হবে, রেডের জন্য, ভায়োলেটের জন্য, ব্লুর জন্য, ইন্ডিগোর জন্য, সবার জন্য এখানে ম্যাক্সিমা হবে। কিন্তু অন্য পয়েন্টে যে ম্যাক্সিমা গুলো হবে, মনে করো যে আমরা ফর্মুলা বের করেছিলাম xn ম্যাক্সিমা ইকুয়াল টু ল্যামডা ইনটু ক্যাপিটাল D ইনটু n বাই স্মল d, এই ছিল ফর্মুলা। মানে সেন্ট্রাল পয়েন্ট থেকে nth ম্যাক্সিমার ডিসটেন্স। যদি আমি 3 নম্বর ম্যাক্সিমা নিই, থার্ড ম্যাক্সিমা, তাহলে x3 ইকুয়াল টু কি হবে? 3 ল্যামডা ইনটু ক্যাপিটাল D বাই স্মল d। দেখো যদি রেড কালারের জন্য আমি থার্ড ম্যাক্সিমা নিই, সেটার যে পজিশন হবে ভায়োলেটের জন্য থার্ড ম্যাক্সিমার পজিশন কিন্তু সেম হবে না। তাহলে রেড কালারের জন্য ম্যাক্সিমাম পজিশন কোথায় হবে? ল্যামডা রেড ইনটু d। আর ভায়োলেটের জন্য থার্ড ম্যাক্সিমাটা কোথায় হবে? ফর ভায়োলেট 3 ইনটু ল্যামডা ভায়োলেট ইনটু ক্যাপিটাল D বাই স্মল d। তো দেখতে পাচ্ছি যে রেডের জন্য থার্ড ম্যাক্সিমা আর ভায়োলেটের জন্য থার্ড ম্যাক্সিমার পজিশন এক হবে না, কারণ রেডের ওয়েভলেন্থ আর ভায়োলেটের ওয়েভলেন্থ ডিফারেন্ট। কোনটা দূরে হবে? রেডের ম্যাক্সিমাটা দূরে হবে আর ভায়োলেটের ম্যাক্সিমাটা কাছে হবে। তাহলে ধরে নিচ্ছি আমি যে এটা হলো আমার থার্ড ম্যাক্সিমাম পজিশন। তাহলে উপরের জায়গাটায় রেড হবে, তারপরে অরেঞ্জ, অরেঞ্জের ম্যাক্সিমাম, তারপরে ইয়েলো,
হ্যাঁ, একবারে নিচে হবে ভায়োলেট, ভায়োলেটের ম্যাক্সিমা, তারপরে হলো ইন্ডিগোর ম্যাক্সিমা, তারপরে হলো ব্লুর ম্যাক্সিমা, তারপরে হলো গ্রিনের ম্যাক্সিমা, তারপরে হচ্ছে ইয়েলোর ম্যাক্সিমা, অরেঞ্জ, তারপরে রেডের ম্যাক্সিমা। তাহলে থার্ড ম্যাক্সিমাটাই দেখো কালারফুল ম্যাক্সিমা হবে। যদি এই পুরোটা ছিল থার্ড ম্যাক্সিমার 40, এটা কিন্তু পুরো রেঞ্জ জুড়ে ছড়িয়ে থাকবে এবং থার্ড ম্যাক্সিমাটা সিঙ্গেল হোয়াইট লাইট না হয়ে এটা কালারফুল ম্যাক্সিমা হবে। তাহলে কিন্তু সেন্ট্রালটা হোয়াইট হবে, কারণ সেন্ট্রালের ক্ষেত্রে সবার জন্য সেম কন্ডিশন। তাহলে কি দেখলাম, হোয়াইট লাইট ইউজ করলে সেন্ট্রাল ফ্রিঞ্জ উইল বি হোয়াইট বাট আদার্স ফ্রিঞ্জ উইল বি কালারফুল। কিন্তু যদি আমি এখানে 15 নম্বর, 20 নম্বর, 50 নম্বর ম্যাক্সিমায় চলে যাই, সেক্ষেত্রে এমন হতে পারে যে একটা ম্যাক্সিমার সঙ্গে, একটা কালারের ম্যাক্সিমার সঙ্গে আর একটা কালারের মিনিমা ওভারল্যাপিং হতে পারে। মানে দেখা গেল রেডের ম্যাক্সিমা যেখানে, সেই পয়েন্টে হয়ে গেছে তোমার ভায়োলেটের মিনিমা। ফলে মিক্স আপ হতে শুরু করবে। মিক্স আপ হতে শুরু করলে একটু দূরের দিকে গেলে আমি কিন্তু আর ফ্রিজ দেখতে পাবো না। দেন উই উইল গেট ইউনিফর্ম ইলুমিনেশনস, মানে এমনি নর্মাল লাইট যেরকম হয় সেরকমই দেখতে পাবো, ইউনিফর্ম ইলুমিনেশনস, রাইট? সো দিস ইজ দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন উইথ হোয়াইট লাইট। নাও এটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আমাদের সবারই আছে, যে দেখবে যে রাস্তায়, মানে বিশেষ করে গরমের সময় এটা বেশি অবজার্ভ করা যায়, যদি তেল পড়ে থাকে, অয়েল পাতলা হয়ে যায়, অয়েল পড়ে থাকে রাস্তার উপর, তাহলে ওর উপর যখন সানলাইট পড়ে তখন আমরা যদি দেখি তো খুব কালারফুল মনে হয়, এটাকে দেখি তেলটাকে, অয়েলটাকে খুব কালারফুল মনে হয়। ওই অয়েলটাকে কালারফুল মনে হচ্ছে কেন? ওখানে এটা what is the reason behind this phenomena? এটা কেন হচ্ছে? অ্যাকচুয়ালি ওখানে ইন্টারফারেন্স হয়। আমরা এই ফেনোমেনাটাকে যদি অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমাকে জানতে হবে ইন্টারফারেন্স ইন থিন ফিল্ম। সো লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারফারেন্স in thin film. Now what do you mean by thin film? একটা ট্রান্সপারেন্ট পাতলা ফিল্ম কে বলে থিন ফিল্ম। মনে করো সাবানের একটা পাতলা ফেনা হয় না, ফিল্ম হয় না, ফিল্ম থিন, সেটা কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে। আমি হয়তো বলবো যে এটা হলো থিন, তাহলে কি এটা একটা থিন ফিল্ম? অফ কোর্স নট, because this is not transparent. ফিল্মটা হতে পাতলা এবং সেটা ট্রান্সপারেন্ট, মানে লাইট একদিক থেকে আরেক দিকে পাস হতে হবে। তাহলে যখন জলের উপর, মানে রাস্তার উপর জল পড়ে থাকে আর জলের উপর একটু তেল পড়ে, তাহলে জলের উপর তেলের একটা পাতলা আস্তরণ পড়ে যায়, একটা ফিল্ম তৈরি হয়। কারণ আমরা জানি যে তেল কিন্তু জলে মেশান, অটোমেটিক্যালি ওই যে পাতলা একটা তেলের আস্তরণ তৈরি হলো, দিস ইজ কল্ড এ থিন ফিল্ম। সো দেখো, আমি অত পাতলা করে দেখা ছবি লিখে দেখা পারবো না, আমি সেজন্য একটু বড় করে আঁকবো আমি ফিল্মটাকে। সো লেট আস টেক, দিস ইজ এ থিন ফিল্ম, দিস ইজ এ থিন ফিল্ম, রাইট? সো দিস ইজ এ থিন ফিল্ম এন্ড দিস ইজ দ্য ইনসিডেন্ট রে। মনে করো ফিল্মের উপর আলো পড়লো এসে, সো S source, SA is the incident ray. So this is angle of incidence. তাহলে প্রথমে লাইট রেটা ফিল্মের ফার্স্ট সারফেসে ইনসিডেন্ট করবে। কি ঘটনা ঘটবে এখানে? কিছুটা পার্সেন্ট রিফ্লেক্টেড হয়ে যাবে আর কিছুটা পার্সেন্ট রিফ্র্যাক্ট হয়ে ফিল্মের মধ্যে ঢুকে যাবে। তাহলে some part will reflected and some part will be transmitted towards the film, inside the film, and this angle will be equal to angle of refractions. So AB. আচ্ছা, যে রেটা রিফ্র্যাক্টেড হয়ে ভিতরে ঢুকলো, ট্রান্সমিটেড হয়ে, সেটা আবার সেকেন্ড সারফেসে গিয়ে পড়লো, এখানে আবার রিফ্লেকশন হবে। সেকেন্ড সারফেসে রিফ্লেক্ট হয়ে এই চলে গেল, রিফ্লেক্টেড রে বি থেকে সি তে গিয়ে পড়লো,
আর এখানে আবার কিছুটা পার্ট ট্রান্সমিট হয়ে বাইরে বেরিয়ে চলে যাবে। দেখো প্রথম কেসটা দেখো, প্রথমে কিন্তু রেটা যখন রিফ্র্যাক্ট হলো তখন কিন্তু কোন দিকে মুভ করবে? প্রথমে যখন রিফ্র্যাক্ট হলো তখন কিন্তু মুভ টুয়ার্ডস দ্য নরমাল। তার কারণ এয়ার মিডিয়াম থেকে ঢুকছে কোথায়? ফিল্মের মিডিয়াম। ফিল্মের মিডিয়ামটা কি এখানে? লিকুইড। লিকুইডের ডেন্সিটি রিফ্র্যাক্টিভ ইনডেক্স এয়ারের থেকে বেশি হবে। তাহলে রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে এন্টার করছে। আমরা জানি যে when light enters from rarer medium to denser medium, it bends towards the normals. So this is the reason behind this bending. Now in this refraction, now the refractions for the second surface, here light is traveling from denser medium to rarer medium. In that case, light will bend away from the normals. Okay, so let's see. So this is the bending. This is the refracted ray, final transmitted ray. This is transmitted ray 1, T1. Okay, fine. আর এইখানে যেটা পড়লো C পয়েন্টে, সেখানে আবার কি হবে? সেখানেও পার্টলি রিফ্লেক্টেড আর পার্টলি ট্রান্সমিটেড। যেটা রিফ্লেক্টেড হয়ে গেল সেটা দিকে চলে আসবে, রাইট? আর পার্টলি ট্রান্সমিট হয়ে বেরিয়ে গেল। Okay, this is transmitted. Okay, so this is R1 and this is R2 ray and this is T1. এখান থেকে যেটা এখানে ব্যাক করলো রিফ্লেক্টেড হয়ে, সেটা আবার ট্রান্সমিট হবে। This is transmitted ray, second transmitted ray. এরকম অনেক চলবে, অনেকবার চলবে। আমি অতটা দেখাচ্ছি না, দুটো করে রে পেয়ে গেছি আমি, আমার কাজ হয়ে যাবে। কিন্তু যত বারবার রিফ্লেকশন হবে, রিফ্র্যাকশন হবে, আস্তে 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 ইন্টেন্সিটি কমবে রেটার। ফলে এই ফার্স্ট যে ট্রান্সমিটেড রে তার যে ব্রাইটনেস, সেকেন্ড যে ট্রান্সমিটেড রে তার ইন্টেন্সিটি কম হবে, থার্ড যেটা বেরোবে তার ইন্টেন্সিটি আরো কম হবে। ঠিক একইভাবে রিফ্লেক্টেড যেটা ফার্স্ট রিফ্লেক্টেড রে তার ইন্টেন্সিটি বেশি, সেকেন্ড রিফ্লেক্টেড রে তার ইন্টেন্সিটি একটু কম হবে, ব্রাইটনেস কম হবে। ওকে, নাও এই যে দুটো রে রিফ্লেক্টেড হয়ে বেরোলো, এরা কি করবে? These two ray will superpose and we will get interference pattern. So we will get interference pattern in the reflected ray, reflected light. Similarly, these two transmitted ray will also superpose and we will also get interference pattern in the transmitted light also. So we will get two interference pattern here, one for reflected light and another for transmitted lights. So first we will discuss the interference in a reflected light. Okay, আচ্ছা, যে দুটো রিফ্লেক্টেড লাইট বেরোলো তার মধ্যে ইন্টারফারেন্স কি হবে? আমি সি পয়েন্ট থেকে এই R1 এর উপর নরমাল ড্র করব। Draw a normal from C to the AR1 line. This is the normal here. Let this normal is equal to CE. And CE is perpendicular to AR1. আচ্ছা, এই দুটো রে যেখানে মিট করবে, দুটো রে এর মধ্যে পাথের ডিফারেন্স থাকবে, তৈরি হবে, তবেই তো ইন্টারফেয়ার করবে, তাই না? আচ্ছা, এই R1 এবং R2 এর মধ্যে পাথ ডিফারেন্স কত? What will be the path difference between R1 and R2? Path difference between R1 and R2. দেখো, E থেকে আর C থেকে এই ডিসটেন্সটা কিন্তু সেম ট্রাভেল করছে, দুজন প্যারালাল। তাহলে E থেকে আর E আর C থেকে বাকি রাস্তাটা কিন্তু সেম। তাহলে ওরা শুরু করেছিল কোথায়? এখান থেকে। A পয়েন্টে কিন্তু একটাই রে ছিল, এটা হলো R1 আর R2 কোন দিক থেকে পেয়েছি আমি? দেখো, A পর্যন্ত সেম একটাই রে ছিল, এরপর এটা গিয়েছে আমার R1 রিফ্লেক্টেড হয়ে, আর R2 রেটা কিভাবে পেয়েছি আমি? এই A থেকে একটা পার্ট রিফ্র্যাক্টেড হয়ে B তে গিয়েছে, এখানে আবার রিফ্লেকশন হয়েছে, C তে গিয়েছে, C তে আবার রিফ্র্যাকশন হয়েছে, তাহলে A পয়েন্ট পর্যন্ত সেম ছিল আর E আর C থেকে বাকি রাস্তাটুকুও সেম। তাহলে ডিফারেন্সটা তৈরি হয়েছে কোথায়? R1 রেটা A থেকে E পর্যন্ত গিয়েছে আর
R2 রেটাকে A থেকে B হয়ে C তে যেতে হয়েছে, A থেকে B হয়ে C তে যেতে হয়েছে। তাহলে কাকে বেশি পাথ ট্রাভেল করতে হয়েছে? এই যে R2 রে সে কিন্তু AB প্লাস BC এই পাথটা ট্রাভেল করেছে, আর R1 রেটা A থেকে E পর্যন্ত গিয়েছে। তাহলে what will be the path difference between the two ray? Path difference will be equal to AB plus BC, এটা হলো R2 রে পাথ। কিন্তু এই AB plus BC এই পাথটা R2 রেটা কোন মিডিয়াম দিয়ে গেছে? এই ফিল্মের মিডিয়াম, মানে লিকুইড মিডিয়াম, ঠিক আছে? তাহলে এই মিডিয়ামের ডেনসিটি কিন্তু রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ। আমরা জানি যে অপটিক্যাল পাথ মানে হয় পাথের লেন্থ ইনটু মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স। এটাকে আমাকে মিউ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো দিস ইনটু মিউ মাইনাস এই R1 রের পাথ এই গিয়েছে, তাহলে এই ইকুয়াল মাইনাস এই। এখানে আমি মিউ দিয়ে মাল্টিপ্লাই করছি না কেন? কারণ এই রেটা A থেকে E এই পাথটা গিয়েছে কিন্তু এয়ার মিডিয়াম দিয়ে। এয়ার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কিন্তু 1, রাইট? সো দিস ইজ দ্য ফর্মুলা হিয়ার। এবার আমি এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলে বের করে নিতে পারবো যে কি আসবে দেখো। ওকে ফাইন, AB plus BC minus AE। আচ্ছা দেখে নিন রেজাল্ট কি আসছে। AB plus BC into minus AE ক্যালকুলেশন করলে কি আসছে দেখে নিন। Look at the figure and try to find AB plus BC। মনে করো ফিল্মের থিকনেস হলো T। Now tell me AB plus BC will be equal to what? Okay, AB plus BC। আচ্ছা আচ্ছা একটা কাজ করবো আমি, এখান থেকে একটা নরমাল ড্র করবো, এখানে তখন হবে না। AB plus BC minus AE এই ক্যালকুলেশনটা আমার প্রয়োজন আছে। A থেকে B, B থেকে C। অ্যাকচুয়ালি নরমাল ড্র করি তাহলে আলাদা সেপারেট হয়ে যাচ্ছে। ওকে ফাইন, AB means যদি হয় এটা আমার কমপ্লিট করি তাহলে এটা হলো T। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি this angle is R also। তাহলে if this angle is R, then ভূমি বাই অতিভুজ, এটাকে নাম দিলাম আমি BD। তাহলে from the triangle this AB will be equal to what? ভূমি বাই অতিভুজ মানে BD by AB, this is equal to cos cos R। BD মানে কি T, তাহলে T by AB হচ্ছে আমার R মানে এই অ্যাঙ্গেল, এটা হচ্ছে T, আমি চাইছি AB, তাই না? তাহলে ভূমি বাই অতিভুজ, তাই তো হচ্ছে BD by AB is equal to cos R। আচ্ছা তাহলে এগুলো cos R, AB সমান কি হবে? AB সমান T by cos R, ঠিক আছে? আচ্ছা ক্যালকুলেশনটা ডিটেইলস একবার তোমরা দেখতে হবে, আমি সরাসরি লিখে দিচ্ছি, তোমরা একটু নিজেরা ট্রাই করলে পেয়ে যাবে। এইটা বেরোবে পাথ ডিফারেন্স উইল বি ইকুয়াল টু 2 mu t cos R। যদি সমস্যা হয় ক্যালকুলেশন করতে হলে বলবে, আমি লিখে করে দেব। পাথ ডিফারেন্স P will be equal to 2 mu t cos R। তাহলে যে দুটো রিফ্লেক্টেড রে বেরোলো তাদের মধ্যে পাথ ডিফারেন্স হলো 2 mu t cos R। এখানে আরেকটা এক্সট্রা পাথ ডিফারেন্স অ্যাড হবে λ/2। এটা কেন অ্যাড হবে বলে দিচ্ছি আমি। এ পয়েন্টে যে রিফ্লেকশনটা হয়েছে সেটা এই এ পয়েন্টে যে রিফ্লেকশন হচ্ছে সেখানে দেখো উপরে আছে কে? এয়ার মিডিয়াম, আর নিচে আছে কে? লিকুইড মিডিয়াম। তাহলে নিচে ডেন্সার মিডিয়াম, উপরে আছে রেয়ার মিডিয়াম। যদি যে কোনো পয়েন্টে রিফ্লেকশনে পিছনের দিকে থাকে ডেন্সার মিডিয়াম, রিফ্লেকশন ব্যাকড বাই ডেন্সার মিডিয়াম, দেন
there will be a path difference of lambda by 2. যদি কোনো লাইটের রিফ্লেকশন হয় তাহলে একটা এক্সট্রা পাথ ডিফারেন্স তৈরি হয় ল্যামডা বাই 2, তখনই এক্সট্রা পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 হবে যখন রিফ্লেকশনটা হবে ব্যাকড বাই ডেন্সার মিডিয়াম, মানে পিছন দিকে থাকতে হবে ডেন্সার মিডিয়াম। তাহলে এখানে কিন্তু রিফ্লেকশনটা হয়েছে ব্যাকড বাই ডেন্সার মিডিয়াম, সো ইন দিস রিফ্লেকশন দেয়ার উইল বি এক্সট্রা পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2। তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি এই দুটো রিফ্লেক্টেড রের মধ্যে পাথ ডিফারেন্স হবে this plus lambda by 2. আচ্ছা, নেক্সট for bright fringe। আচ্ছা, আমি যদি ব্রাইট ফ্রিঞ্জ পেতে চাই তাহলে পাথ ডিফারেন্সটা কত হতে হবে? আমরা পড়েছি ইন্টারফারেন্সে p equal to n lambda, this is the condition for getting bright fringe, যেখানে n equal to 0 1 2 3 etc. তাহলে এখানে পাথ ডিফারেন্সটা কত? 2 mu t cos r plus lambda by 2 is equal to n lambda। ক্লিয়ার? তাহলে এক কাজ করি, এটাকে 2n into lambda by 2 করে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে আমি যে 2 mu t cos r must be equal to a lambda by 2 টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাব, দিয়ে lambda by 2 কমন নেব, তার ভিতরে কি থাকবে? 2n minus 1 into lambda by 2। ঠিক আছে, 2 mu t cos r is equal to 2n minus 1 into lambda by 2. This is the condition for getting bright fringe. This is the condition for getting maxima, where n equal to 0 1 2 3 etc. Now what will be the condition for getting minimum for dark fringe? Okay, for dark fringe, let's see. আশা করছি তোমাদের মনে থাকার কথা, ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে পাথ ডিফারেন্সটা কত হতে হয়েছিল? পাথ ডিফারেন্স p equal to ছিল আমাদের কন্ডিশনস 2n plus 1 into lambda by 2, যেখানে n equal to 0 1 2 3 etc. তাহলে পাথ ডিফারেন্সটা ছিল 2 mu t cos r, আচ্ছা, plus lambda by 2 will be equal to 2n plus 1 into lambda by 2। যদি আমি lambda by 2 টাকে এদিকে নিয়ে যাই তাহলে ফাইনাল রেজাল্ট কি আসবে? 2 mu t cos r equal to 2n into lambda by 2. So this is the condition for getting dark fringe or minimum. তাহলে আমরা মোটামুটি ভাবে ডিসকাস করলাম interference in reflected light. Now we will discuss the interference in transmitted light. Okay, so আমি আর ডিটেইলস অত করতে যাচ্ছি না, জাস্ট সিমিলারলি হয়ে যাবে, তোমরা নিজেরা করে নেবে। Interference in transmitted light. Okay, সিমিলারলি এখানেও পাথ ডিফারেন্স কত হবে? 2 mu t cos r। ক্যালকুলেশন করে চেক করে দেখবে, পাথ ডিফারেন্স উইল বি ইকুয়াল টু 2 mu t cos r, কিন্তু এখানে প্লাস lambda by 2 হবে না, বিকজ transmitted light কোনগুলো? T1 and T2, these two are the transmitted light. T1 রেটা কোথা থেকে পেয়েছি? আচ্ছা, এখানে এই ট্রান্সমিটেড লাইট পাওয়ার ক্ষেত্রে কোথাও কি রিফ্লেকশন হয়েছে? দেখো T1টা কি হয়ে গেছে, এটা দিয়ে এখানে একবার রিফ্র্যাকশন, তারপর এখানে একবার রিফ্র্যাকশন দিয়ে T1, আর T2 কি হবে? এখানে একবার রিফ্লেকশনস, এই পর্যন্ত তো সেম, এই পর্যন্ত সেম, এখানে একবার রিফ্লেকশন হয়েছে T2, এই জায়গায় কিন্তু একবার রিফ্লেকশন হয়েছে T2 ক্ষেত্রে, কিন্তু এখানে যে রিফ্লেকশনটা হয়েছে এট দ্য পয়েন্ট C, দেখো ব্যাকে কি আছে? রেয়ার মিডিয়াম, তো দিস রিফ্লেকশন ইজ ব্যাকড বাই রেয়ার মিডিয়াম। এখানে রিফ্লেকশনটা হচ্ছে C পয়েন্টে, তো পিছনে কি আছে? এয়ারটা কি মিডিয়াম? রেয়ার মিডিয়াম। So in this reflection is occurring backed by rarer medium. In that case, there will be no path difference. So that is why here there will be no lambda by 2.
This is the path difference in transmitted light. So for condition for getting bright fringe একই সিমিলার ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশন হলো p n lambda হতে হবে, তার মানে 2 mu t cos r হতে হবে n lambda, মানে 2n into lambda by 2, তার মানে হতে হবে even multiple of lambda by 2. আর for dark fringe 2 mu t cos r হতে হবে 2n plus 1 into lambda by 2. তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ইন্টারফারেন্স মানে রিফ্লেক্টেড লাইটের যে ইন্টারফারেন্স আর ট্রান্সমিটেড লাইটের যে ইন্টারফারেন্স, তাহলে কন্ডিশনটা কিন্তু পুরো উল্টো। যে কন্ডিশনে রিফ্লেক্টেডের আমি ব্রাইট পাচ্ছি, সেখানে কিন্তু ট্রান্সমিটেডের ক্ষেত্রে সেই কন্ডিশনে আমি পেয়েছি ডার্ক। দেখো রিফ্লেক্টেডের ব্রাইটের কন্ডিশনটা আর ট্রান্সমিটেডের ডার্কের কন্ডিশনটা ম্যাচ করছে, আর রিফ্লেক্টেডের ব্রাইট ডার্কের কন্ডিশন আর ট্রান্সমিটেডের ব্রাইটের কন্ডিশনটা ম্যাচ করছে। তাহলে এই যে ফিল্মের উপরে আর নিচে দুটো ফিল্ম তৈরি হবে, মানে ফ্রিঞ্জ তৈরি হবে, সেই দুটো ফ্রিঞ্জ কিন্তু হবে কমপ্লিমেন্টারি টু ইচ আদার। মানে উপরের যে ফ্রিঞ্জ সেখানে যেখানে হবে ব্রাইট, নিচের ফ্রিঞ্জের ওই পজিশনটাতে হবে ডার্ক। উপরের ফ্রিঞ্জের যেখানে হবে ডার্ক, নিচের ফ্রিঞ্জটাতে সেই পজিশনটাতে হবে ব্রাইট। So we can say that reflected fringe and transmitted fringe will be complementary to each other. This is very important point. So in that case also, if we will take white light, then what will happen? If we will take white light, then in this case also we will get colored fringe and beautiful colored fringe. So similar phenomena we observed when we see the fringe in a oil film. দেখুন আমরা দেখেছি যে রাস্তার উপর যখন অয়েল ছড়িয়ে থাকে, তেল ছড়িয়ে থাকে, তখন আমি কিন্তু কালারফুল দেখতে পাই। এই কালারফুল ফ্রিঞ্জটা কেন অয়েলের উপর যে লাইটটা পড়ছে সেটা হোয়াইট লাইট, সানলাইট, দ্যাট ইজ ওয়াই উই গেট দ্য কালার ফ্রিঞ্জ। যদি আমি একটা মনোক্রোম্যাটিক লাইট ফেলি, একটা ইয়েলো লাইট সোডিয়াম ভ্যাপার ল্যাম্প থেকে যদি ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমি কালারফুল ফ্রিঞ্জ পাবো না। ওকে ফাইন। So this is the colors of thin film and interference in thin film. Okay. আচ্ছা, দেখো লাইটের অনেক ফিনোমেনা হয়, তার মধ্যে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এগুলো তো আমরা ক্লাস 9-10 পড়েছি। নতুন কি পড়লাম ক্লাস 12 এসে, যে লাইটের আরেকটা ফিনোমেনা হয়, সেটা ইন্টারফারেন্স। ঠিক একইভাবে আমরা আরেকটি নতুন ফিনোমেনা দেখব লাইটের। দিস ইজ কল্ড ডিফ্র্যাকশন অফ লাইট। Diffraction of light. We all know that light travels in a straight line. Light কিন্তু বেন্ড করে না, করে কি? যে এই হলো আমার একটা সোর্স, এখান থেকে লাইট এখানে গেল, এদিক দিয়ে বেঁকে গিয়ে এদিক দিয়ে বেঁকে গিয়ে এখানে চলে গেল, কোনোদিন যায়? কোনোদিন যায় না। Light always travels in a straight line. This is an important property of light, characteristics of light. That light travels in a straight line. Light cannot bend. আমার যদি তাহলে আমরা 9-10 পর্যন্ত এতদিন পর্যন্ত লাইট যে পড়ে এসেছি, তার কিন্তু দেখেছি যে লাইট বেন্ড করে না, সবসময় স্ট্রেট লাইনে মুভ করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সাপোজ দিস ইজ অ্যান অপ্যাক স্পেস। অপ্যাক স্পেস মানে যার মধ্যে লাইট পাস হবে। তাহলে এখানে যে একটা সোর্স থাকে আর এটা যদি একটা অপ্যাক স্পেস হয়, তাহলে ধরে এটা দিয়ে আমি এরকম করে আটকে দিয়েছি। তাহলে এই দিকে যদি আমার স্ক্রিন থাকে, এটা হলো আমার স্ক্রিন, তাহলে স্ক্রিনের উপর কোনো লাইট যাবে না, কেন লাইটটা আটকে দিচ্ছে, এটা অপ্যাক স্পেস।
সো স্ক্রিনটা তাহলে কি হয়ে যাবে, শ্যাডো, ছায়া তৈরি হবে স্ক্রিন। যদি আমি এখানে একটা ছোট্ট ছিদ্র করে দিই স্লিট এই স্ক্রিনটাতে, তাহলে যদি আমি এখানে একটা ছোট্ট স্লিট করে দিলাম এবি, তাহলে কিন্তু এবার স্ক্রিনে লাইট রিচ করবে। এখান থেকে যে স্ট্রেট রেটা বেরিয়ে যাবে সেটা সোজা গিয়ে স্ক্রিনে হিট করলো, মনে করো পি পয়েন্টে। এখান থেকে যে রেটা স্ট্রেট বেরিয়ে গেল সেটা মনে করো কিউ পয়েন্টে হিট করলো। তাহলে আমি কতটুকু পোর্শন জুড়ে লাইট পাবো স্ক্রিনে, এই পি আর কিউ এই রিজিয়নটুকুতে আমি লাইট পাবো। দেখো এস থেকে এটা দিয়ে লাইট যেতে পারবে কি বাকি অংশটুকু দিয়ে, কারণ এটা তো অপ্যাক, এটা দিয়ে লাইট পাস হচ্ছে না, ফলে আমি স্ক্রিনের উপর এই পোর্শনটুকু শুধু লাইট পাবো, আর বাকিটা কি হবে, in this portion of the screen we will get brightness, the remaining part of the screen will be shadow. উপরে এটাও শ্যাডো আর নিচের এটাও হলো আমার শ্যাডো। কেন শ্যাডো হয়েছে? বিকজ লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন। যে লাইট বেন্ড করতো তাহলে কি শ্যাডো তৈরি হতো? লাইট তাহলে বেন্ড করে ঢুকে পড়তে গেলে, তাই না? তাহলে তো শ্যাডো থাকতো না, সব জায়গাতে লাইট পৌঁছে যেত। আমরা এই শ্যাডো পাওয়ার কারণেই হলো যে লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন। কিন্তু দেখা যাচ্ছে একটা পিকিউলিয়ার টাইপ অফ ফিনোমেনা আমরা দেখতে পাবো, যে যদি স্লিটটা খুবই ক্ষুদ্র হয়, একেবারে ভেরি ফাইন স্লিট, শার্প স্লিট, ইন দ্যাট কেস দেখা যাচ্ছে যে এই শ্যাডোতেও কিছুটা লাইট ঢুকে যাচ্ছে। ভেরি ভেরি ইন্টারেস্টিং ফিনোমেনা বলছি আমি। যদি এই স্লিটটা খুব পাতলা হয়, ভেরি থিন হয়, তাহলে কিন্তু শ্যাডোতেও লাইট ঢুকে যাচ্ছে। তার মানে কি, শ্যাডোতে লাইট কি করে ঢুকলো? দ্যাট মিন্স লাইট বেন্ড করেছে। সো ইন দিস কেস উই ক্যান অবজার্ভ দ্যাট লাইট ক্যান বেন্ড। তাহলে আমাদের ধারণা ছিল লাইট ট্রাভেলস অলওয়েজ ট্রাভেলস ইন a straight line. This is not true. Light can bend, and this phenomena is known as diffraction of light. So what is called diffraction of light? The phenomena of bending of the light around the corner of a small obstacle is known as diffraction of light. Right? যদি এখানে যদি আমি এখানে স্লিট না করে, আচ্ছা, কিন্তু মাথায় রাখবে যে ডিফ্র্যাকশন ফিনোমেনা হতে গেলে এই স্লিটটা কিন্তু খুব ফাইন স্লিট হতে হবে। What should be the dimension of this slit? The dimension of this slit must be comparable to the wavelength of light. The slit width must be comparable to the wavelength of light. In that case, we will get the diffraction phenomena. If we will use a broad slit, if the slit width is greater than the wavelength of light, in that case we will not get any diffraction phenomena. So actually there are two types of diffractions. Number one is known as Fresnel diffractions. And number two is known as Fraunhofer diffractions. Okay. Fresnel diffraction এ সোর্স আর এটা হলো স্লিট, আমার এটা হলো স্ক্রিন। বলছে যে ফ্রেসনেল ডিফ্রাকশনের সোর্স আর স্ক্রিন দুটোই কাছাকাছি থাকবে, আর ফ্রনহফার ডিফ্রাকশনে সোর্সটাও ইনফাইনাইট ডিসটেন্সে থাকবে আর স্ক্রিনটাও ইনফাইনাইট ডিসটেন্সে থাকবে। In Fraunhofer diffraction, both source and screen both will be at infinite distance. Okay. So these are the two types of diffractions. আমরা মোটামুটি ভাবে Fraunhofer diffraction নিয়ে ডিসকাস করব। Fraunhofer diffraction in a single slit. Okay. Okay, fine. So now we will discuss Fraunhofer diffractions.
ডিফ্র্যাকশনের মধ্যে পড়ছে ডিফ্র্যাকশন in a single slit. Let this is an opaque space. এই opaque স্পেসটাকে আমি কিছুটা স্লিট করে দিলাম। স্লিটটা খুব পাতলা হবে কিন্তু ফিগারটা খুব মানে অস্পষ্ট হয়ে যাবে, সেজন্য আমি স্লিটটাকে বড় করে দেখাচ্ছি, কিন্তু স্লিটটা এত বড় হবে না। Slit width will be very very small and the slit width will be comparable to the wavelength of the light. Okay. So this is slit AB and slit width is equal to let A. A is the slit width, right? আমি এটাকে পয়েন্ট দিয়ে রেখে দিচ্ছি, এটা হলো slit. Now let this is the midpoint of the slit and this is the source here. So এটা হলো আমার source point, right? This is the screen. আচ্ছা, এটা হলো আমার source. কিন্তু আমি এই যে ডিফ্র্যাকশনটা ডিসকাস করব এখন, ডিফ্র্যাকশন ইন এ সিঙ্গেল স্লিট, দিস ইজ এ ফ্রাউনহোফার ডিফ্র্যাকশন। আমি একটু আগে ডিফাইন করলাম যে ফ্রাউনহোফার ডিফ্র্যাকশনের সোর্স এবং স্ক্রিন দুটো ইনফাইনাইট ডিসটেন্স থাকবে। তাহলে আমি সোর্স কি করে এখানে নিচ্ছি? সোর্স তো ইনফাইনাইট ডিসটেন্সে নিতে হবে। এবার আমি যদি যখন আমি প্র্যাকটিক্যাল করব রুমে সিঙ্গেল স্লিটের প্র্যাকটিক্যাল, তখন আমি যদি সোর্সটাকে আমার যে ভ্যাপার ল্যাম্প, সোডিয়াম ল্যাম্প, সেটাকে যদি নিয়ে গিয়ে আমি ইনফাইনাইট ডিসটেন্সে বসিয়ে আসি, চাঁদে গিয়ে নিয়ে বসিয়ে রেখে আসি, তাহলে কোথা থেকে পাবো? তাহলে ল্যাবের মধ্যে আমি প্র্যাকটিক্যাল করার সময় আমার সোর্স তো কাছাকাছি থাকছে, ফাইনাইট ডিসটেন্সে থাকছে, তাহলে সোর্স ইনফাইনাইট ডিসটেন্সে কি করে হবে? আচ্ছা, ইনফাইনাইট ডিসটেন্সে যেগুলো সোর্স থাকে সেখান থেকে যে রেগুলো বেরিয়ে আসে আমার কাছে যখন পৌঁছাবে তখন সেগুলো কি হবে? প্যারালাল। আমরা জানি যে ইনফাইনাইট সূর্য থেকে অনেক দূরে সূর্য আছে, সেখান থেকে যে রেটা আমার পৃথিবীতে রিচ করলো, পৃথিবীতে রিচ করার পর এগুলো কেমন হয়ে যায়? প্যারালাল হয়ে যায়। সোর্স যদি অনেক দূরে থাকে, in that case the ray will be parallel, right? তাহলে আমি এখানে একটু চালাকি করব, সোর্সটাকে ফাইনাইট ডিসটেন্সেই নেব, কিন্তু এখানে একটা লেন্স ইউজ করব, কনভেক্স লেন্স, এবং সোর্সটাকে এই কনভেক্স লেন্সের ফোকাসে নিয়ে নেব। সোর্স থেকে যে লাইটটা ডাইভার্জ করবে, আফটার পাসিং থ্রু দ্য কনভেক্স লেন্স ইট উইল বি প্যারালাল, কারণ আমি সোর্সটাকে ফোকাসে নিয়েছি। তাহলে রেগুলো কিন্তু আমার প্যারালাল হয়ে গেল। দিস ইজ প্যারালাল রে। দেখো, আর প্যারালাল রে মানে সোর্সটা কোথায় থাকলে প্যারালাল রে হয়? রেগুলো প্যারালাল হয় যখন সোর্সটা থাকে ইনফাইনাইট ডিসটেন্সে, তখন কিন্তু রেগুলো প্যারালাল হয়। তাহলে সোর্সটাকে ফাইনাইট ডিসটেন্সে নিলাম, অথচ আমি এখানে টেকনিক ইউজ করলাম, একটা লেন্স ইউজ করলাম, এই রেগুলোকে প্যারালাল করে নিলাম, তার মানে অ্যাজ যেন সোর্সটা ইনফাইনাইট ডিসটেন্সে আছে। আমরা তার মানে সোর্সটা কিন্তু অ্যাকচুয়ালি ইনফাইনাইট ডিসটেন্সেই চলে গেল অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে হাইগেনসের যে ওয়েভ থিওরি ডিসকাস করেছিলাম, সেখানে বলেছিলাম যে একটা ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্টই হলো সেকেন্ডারি ওয়েভ, ঠিক আছে? একটা ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্টই হলো সেকেন্ডারি ওয়েভলেটস, সেখান থেকে আবার ওয়েভ ফ্রন্ট তৈরি হবে এবং সেখান থেকে ডিফারেন্ট ডাইরেকশনে ওয়েভ ফ্রন্টটা স্প্রেড হবে। তাহলে যে ওয়েভ ফ্রন্টটা এই স্লিটে গিয়ে রিচ করলো, ঠিক আছে, এই স্লিটে গিয়ে রিচ করলো, সেই ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট একটা সেকেন্ডারি ওয়েভলেটস, সেই সেকেন্ডারি ওয়েভলেটস থেকে আবার ওয়েভ ফ্রন্ট তৈরি হবে, রাইট? যে সেকেন্ডারি ওয়েভলেটস থেকে যে ওয়েভ ফ্রন্টের জন্য যে ওয়েভ ফ্রন্টটা একদম স্ট্রেট বেরোবে, নরমালি বেরোবে, যে ওয়েভ ফ্রন্টটা, যে রেগুলো নরমালি বেরোবে, ঠিক আছে, সেগুলো আমি যদি লেন্স দিয়ে ফোকাস করি, এখানে আর একটা কনভেক্স লেন্স ইউজ করতে হবে। তাহলে সেই যদি আমার এই স্ক্রিনের যে মিড পয়েন্টটা, এটা যদি এই লেন্সটার ফোকাস পয়েন্ট হয়, তাহলে যে রেগুলো নরমালি বেরোচ্ছে সেটা এই লেন্স দিয়ে পাস হওয়ার পর ও পয়েন্টে কনভার্জ করবে, রাইট? দেখো, দেখতেই পাচ্ছ তুমি এ থেকে ও এর ডিসটেন্স, যেহেতু সিমেট্রিক্যাল স্ট্রাকচার, বি থেকে ও একই পাথ, তার মানে এই
এ পয়েন্ট থেকে যে রেটা গিয়ে ওতে মিট করলো আর বি থেকে যে রেটা গিয়ে ওতে মিট করলো এর মধ্যে পাথের ডিফারেন্স 0, তার মানে পাথ ডিফারেন্স 0 মিন্স ফেজ ডিফারেন্স 0। তাহলে এখানে ওরা সেম ফেজে মিট করবে, তাহলে ও পয়েন্টে আমি কি পাবো, সেম ফেজে মিট করলে ডেল্টা ইকুয়াল টু 0, ডেল্টা ইকুয়াল টু 0 হওয়া মানে cos এর ভ্যালু 1 ম্যাক্সিমাম, তাহলে এখানে ম্যাক্সিমা পাবো, তাহলে এটা হবে সেন্ট্রাল ম্যাক্সিমা। দিস ইজ কল্ড সেন্ট্রাল ম্যাক্সিমা। তাহলে সেন্ট্রাল পয়েন্টটাই কিন্তু আমি পাবো ম্যাক্সিমাম। নাও যদি যে রে গুলো এখান থেকে যে ওয়েভ ফ্রন্টটা তৈরি হলো সেকেন্ডারি ওয়েভলেটস থেকে, যেগুলো একটু অ্যাঙ্গেল করে বেরোবে, সাপোজ নরমালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে বেরোলো, লেট নরমালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে বেরোলো, তারা কোথায় মিট করবে? তাহলে এই যে ওয়েভ ফ্রন্ট থেকে যেটা থিটা অ্যাঙ্গেল বেরোলো, লেট দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু থিটা, এখান থেকেও থিটা অ্যাঙ্গেল বেরোলো আর এখান থেকেও থিটা অ্যাঙ্গেল বেরোলো, এই রেগুলো যেখানে মিট করবে সেটা তো আর ও পয়েন্টে মিট করবে না। এই প্যারালাল রেগুলো এই ফোকাল প্লেনের উপর অন্য কোনো একটা পয়েন্ট, সাপোজ দিস পয়েন্ট ইজ ইকুয়াল টু দিস হিয়ার, এই পয়েন্টে গিয়ে মিট করলো এন্ড লেট দিস পয়েন্ট ইজ ইকুয়াল টু পি। তাহলে পি পয়েন্টে যে রেটা মিট করলো সেখানে খেয়াল করে দেখো যে এ থেকে পি এর ডিসটেন্স আর বি থেকে পি এর ডিসটেন্স কিন্তু সেম না। ও পয়েন্টের ক্ষেত্রে সিমেট্রি ছিল, এ বি এর ঠিক মাঝামাঝি ও ছিল, ফলে ডিসটেন্সটা সেম হয়ে গেছে, কিন্তু এই পি পয়েন্টের ক্ষেত্রে কিন্তু সিমেট্রি নেই। সো ফর দ্য পয়েন্ট পি, distance from A to P and distance from B to P is not same. তাহলে পি পয়েন্টে যে রেটটা মিট করবে ওখানে কিন্তু একটা পাথের ডিফারেন্স তৈরি হবে। নাও হোয়াট উইল বি দ্য পাথ ডিফারেন্স? লেটস সি হোয়াট উইল বি দ্য পাথ ডিফারেন্স হিয়ার। পাথ ডিফারেন্স পি, দেখো এ থেকে আমি নরমাল ড্র করব, এ থেকে এই রেটার উপর নরমাল ড্র করব, পি এই এ রেটার উপর, তাহলে দিস ইজ দ্য নরমাল হিয়ার। লেট দিস পয়েন্ট ইজ ইকুয়াল টু n, তাহলে a থেকে p আর n থেকে p এই ডিসটেন্সটা কিন্তু সেম, a থেকে p আর n থেকে p। তাহলে এই b থেকে যে রেটা গেছে সেটা কিন্তু একটু এক্সট্রা পাথ গিয়েছে। কোন পাথটুকু এক্সট্রা গিয়েছে? এই পাথটুকু। দেখো a পয়েন্টে আর b পয়েন্টে কিন্তু ওয়েভ ফ্রন্টের একটা এই একই ওয়েভ ফ্রন্টের উপর দুটো পয়েন্ট, তাহলে a আর b পয়েন্টে যে ডিস্টারবেন্স সেটা কিন্তু সেম ফেজে আছে। এবার a থেকে ডিস্টারবেন্স p তে গেল আর b থেকে p তে গেল, এই p তে যখন এরা মিট করবে তখন কি সেম ফেজে থাকবে? না, কারণ a থেকে যে রাস্তাটা ট্রাভেল করেছে ওয়েভটা b থেকে তার থেকে বেশি ট্রাভেল করেছে। কতটুকু বেশি ট্রাভেল করেছে? এই b থেকে n পর্যন্ত এই রাস্তাটুকু বেশি ট্রাভেল করেছে। তাহলে পাথ ডিফারেন্স কোনটা হলো? পাথ ডিফারেন্স p will be equal to bn, right? Path difference p will be equal to bn. Now look at the figure and try to understand. If this angle is theta, then this angle will also be theta. So from the triangle ABN, what we can write? From the triangle ABN, we can write that sin theta equal to sin theta মানে হচ্ছে নরমাল কোনটা এখানে, এটা কিন্তু নরমাল। sin theta equal to perpendicular by hypotenuse, মানে bn by hypotenuse means AB, তাহলে bn by AB, that means bn by a, ab মানে a, তাহলে bn equal to কি হয়ে গেল? a sin theta। তাহলে ক্লিয়ারলি পাথ ডিফারেন্স ইকুয়াল টু পেয়ে গেলাম আমি a sin theta। আচ্ছা, পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু a sin theta। Now we will try to find the minima, position of minima. Let us try to find position of minima. Let us take p. আচ্ছা, ধরে নিলাম যে let path difference p equal to lambda, ধরে নিলাম যে এই path difference p equal to lambda হয়েছে, ঠিক আছে? আচ্ছা, মিনিমাল কন্ডিশনস কি? আচ্ছা, মিনিমাল কন্ডিশনটা কি? let path difference p is equal to lambda. ওকে, যদি ফার্স্ট যদি অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন থিটা ইকুয়াল টু থিটা 1 হয়, তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে যে a sin theta 1 equal to lambda. This is equation number 1. a sin theta 1 is equal to lambda. আচ্ছা,
এবার এই স্লিটটাকে এবি স্লিটটাকে দুটো ভাগে ভাগ করো, এসি আর বিসি, ঠিক আছে? তাহলে এ থেকে যে রেটা পিতে মিট করলো আর যদি সি থেকে যে রেটা পিতে গেল, তাদের মধ্যে পাথ ডিফারেন্স কত হবে? তাদের মধ্যে পাথ ডিফারেন্স হবে ল্যামডা বাই 2, ঠিক আছে? পাথ ডিফারেন্স উইল বি ইকুয়াল টু ল্যামডা বাই 2। এই এ পয়েন্ট আর সি পয়েন্ট, এই দুটো পয়েন্টকে বলা হয় করেসপন্ডিং পয়েন্ট। যদি এ আর বি থেকে যে রেটা পি তে রিচ করলো তাদের মধ্যে পাথ ডিফারেন্স ল্যামডা হয়, তাহলে এ আর সি এই দুটো পয়েন্ট থেকে যে রে পি তে মিট করেছে ওদের মধ্যে পাথ ডিফারেন্স কত হবে? ল্যামডা বাই 2 হবে। সিম্পল। দিস টু পয়েন্ট ইজ কল্ড করেসপন্ডিং পয়েন্ট। ঠিক একই ভাবে উপরের হাফে একটা পয়েন্ট নাও এখানে x, তার করেসপন্ডিং পয়েন্ট কোথায় হবে? উপরের হাফে যে x পয়েন্ট নিয়েছি তার করেসপন্ডিং পয়েন্ট হবে নিচের হাফে, এটা থেকে যতটা নিচে x ছিল এই c থেকে ততটাই নিচে একটা পয়েন্ট পাবো আমি y, এই x আর y দুটো হবে করেসপন্ডিং পয়েন্ট। তাহলে x থেকে যে রেটা p তে যাবে, y থেকে যে রেটা p তে যাবে, ওদের মধ্যে পাথ ডিফারেন্স কত হবে? ল্যামডা বাই 2। ঠিক একই ভাবে x এর নিচে আরেকটা পয়েন্ট নাও, মনে করো যে এটা হচ্ছে তোমার মনে করো m, m এর করেসপন্ডিং পয়েন্ট কোথায় হবে? a থেকে m পয়েন্টটা যত নিচে আছে m, এই c থেকে তত নিচে একটা পয়েন্ট নাও n, এখানে m আর n এই দুটো হবে করেসপন্ডিং পয়েন্ট। m থেকে যে রেটা p তে মিট করবে যাবে আর n থেকে যে রেটা p তে মিট করবে, এদের মধ্যে ফেজের ডিফারেন্স হবে ল্যামডা, পাথের ডিফারেন্স হবে ল্যামডা বাই 2। আচ্ছা, ল্যামডা বাই 2 পাথ ডিফারেন্স মানে হলো ফেজ ডিফারেন্স পাই, আর ফেজ ডিফারেন্স পাই মানে অপোজিট ফেজ। দেখো উপরের হাফের প্রত্যেকটা ওয়েভলেটস এর করেসপন্ডিং পয়েন্ট আছে নিচের হাফে, তাহলে এই a থেকে যে রেটা p তে মিট করলো আর মিড পয়েন্ট c থেকে যে রেটা p তে মিট করলো, এদের মধ্যে ফেজ ডিফারেন্স পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 মানে ফেজ ডিফারেন্স পাই, তার মানে অপোজিট ফেজ। অপোজিট ফেজে মিট করলে কি হবে? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে ডার্ক মানে মিনিমা, তাহলে আমি p পয়েন্টে পেয়ে যাব মিনিমা। তাহলে মিনিমা পাওয়ার কন্ডিশনটা কি দাঁড়াবে? হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর গেটিং মিনিমা? ওকে, condition for getting minima is equal to a sin theta 1 equal to lambda. এটা হলো condition for getting first minima. Okay, and condition for getting second minima, a কত অ্যাঙ্গেলে আমি সেকেন্ড মিনিমা পাবো? এটা থিটা 1 অ্যাঙ্গেলে মনে করো ফার্স্ট মিনিমা পেলাম, তাহলে থিটা 2 অ্যাঙ্গেলে মনে করো গিয়ে সেকেন্ড মিনিমা পেলাম। সেকেন্ড মিনিমার ক্ষেত্রে কি হবে? a sin theta 2 will be equal to 2 lambda. So in general আমি লিখতে পারি যে condition for getting nth minima, in general we can write that condition for getting nth minima a sin theta n is equal to n lambda, this where n equal to 1 2 3 etc. যদি n equal to 1 বসাই তাহলে ফার্স্ট মিনিমা, n equal to 2 বসালে সেকেন্ড মিনিমা, n equal to 3 বসালে থার্ড মিনিমা। Now next point is condition for getting maximum. দেখো ও পয়েন্টটাই তো ম্যাক্সিমাম হবে, এটা জেনে গেছি আমরা। দিস ম্যাক্সিমা ইজ কল্ড সেন্ট্রাল ম্যাক্সিমা। এরপরে যে ম্যাক্সিমা গুলো পাবো আমি এটাকে বলা হয় সেকেন্ডারি ম্যাক্সিমা, রাইট? সো দিস ম্যাক্সিমা উইল বি কল্ড সেকেন্ডারি ম্যাক্সিমা। তাহলে ধরে নিলাম যে এই যে পাথ ডিফারেন্সটা p পয়েন্টে 3 ইনটু ল্যামডা বাই 2 যদি হতো, a থেকে যে রেটা p তে গিয়ে মিট করলো আর b থেকে যে মিট করলো p তে, তাদের মধ্যে পাথের ডিফারেন্স যদি 3 ইনটু ল্যামডা বাই 2 হতো, তাহলে কি হতো? আমি পুরো এই স্লিটটাকে তিনটে পার্টে যদি ভাগ করতাম, আমি যদি পুরো স্লিটটাকে তিনটে পার্টে ভাগ করতাম তাহলে কি হতো বলো? যে কোনো দুটো করেসপন্ডিং পয়েন্টস এর মধ্যে পাথ ডিফারেন্স হতো ল্যামডা বাই 2। যদি p ইকুয়াল টু 3 ল্যামডা বাই 2 হয় তাহলে তিনটে ভাগ করলাম, তাহলে এক একটা ভাগের জন্য পাথ ডিফারেন্স কত হবে? ল্যামডা বাই 2 করে। তাহলে এই তিনটে ভাগের ক্ষেত্রে যে কোনো দুটো করেসপন্ডিং পয়েন্টের মধ্যে পাথ ডিফারেন্স কত? ল্যামডা বাই 2। তাহলে এই দুটো যে ভাগ সেখান থেকে একটা পয়েন্ট তার করেসপন্ডিং পয়েন্ট থেকে যে রেটা গিয়ে p তে মিট করবে তার অপোজিট ফেজে মিট করবে, ক্যান্সেল করে দেবে। তাহলে
এই তিনটে ভাগের মধ্যে দুটো ভাগ একে অপরকে ক্যান্সেল করে দেবে, কিন্তু থার্ড যে ভাগটা থেকে গেল সেটাকে কি ক্যান্সেল করবে? ওই থার্ড পার্টটা কিন্তু ক্যান্সেল হবে না, ওর জন্য আমি এখানে একটা ব্রাইটনেস পাবো, দেন উই উইল গেট ম্যাক্সিমাম। ওকে, আচ্ছা, সো দিস ইজ দ্য কন্ডিশন ফর গেটিং ম্যাক্সিমাম। সো ফর গেটিং ম্যাক্সিমা উই মাস্ট হ্যাভ a sin, মানে ধরো θ1 প্রাইম অ্যাঙ্গেলে পেলাম ম্যাক্সিমা, ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা, এটা হবে 3/2 ইনটু ল্যাম্ডা। সেকেন্ড ম্যাক্সিমাটা কোথায় পাবো? সেকেন্ড ম্যাক্সিমা হবে a sin θ2 প্রাইম ইকুয়াল টু হবে তোমার 5/2 ল্যাম্ডা হবে। চেক করে দেখতে হবে, আমি যদি এখানে এটা নিয়ে নিতাম 5/2 ল্যাম্ডা, এটাকে 5টা স্লিটে ভাগ করতে হতো। এখানে কিন্তু বলবে যে তাহলে 4/4 ইনটু ল্যাম্ডা বাই 2 কেন নিচ্ছি না? 4 ইনটু ল্যাম্ডা বাই 2 নিলে তো 4টে স্লিটে ভাগ হবে, এটা তাহলে তো জোড়ায় জোড়ায় ক্যান্সেল হয়ে যাবে। মানে 3 ল্যাম্ডা বাই 2 এর পরে নেক্সট হতে হবে 5 ল্যাম্ডা বাই 2। 5 ল্যাম্ডা বাই 2 হলে সেটা হবে সেকেন্ডারি ম্যাক্সিমা। এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা, এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ডারি ম্যাক্সিমা। তাহলে ম্যাক্সিমা পাওয়ার কন্ডিশনটা কি? a sin θn prime is equal to 2n plus 1 into lambda by 2, যেখানে n equal to 1 2 3 etc. দেখো n equal to 1 বসাও তাহলে 3 lambda by 2, n equal to 2 বসাও তাহলে 5 lambda by 2. This is the condition for getting secondary diffraction maximum. Okay, তাহলে আমাদের মোটামুটি হবে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশনের ম্যাক্সিমাম মিনিমাটা ডিসকাস করলাম। আজকে আর বেশি সময় নেই, অনেকটাই ডিসকাস হয়ে গেল। এখনো আশা করছি যে ওয়েভ অপটিক্স কমপ্লিট করতে দুটো লেকচার হয়তো লেগে যাবে, কারণ অনেক বড় চ্যাপ্টার। এখান থেকে নিট পারপাসে অনেক এমসিকিউ হয় ওয়েভ অপটিক্স থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর নিট অ্যাসপিরেন্টস। সো আমি তোমাদের সবাইকে বলবো যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়বে। আশা করছি তোমরা অনলাইন ক্লাসগুলো অফলাইনের মতোই হয়তো তোমরা ফিল করছো, যদিও 100% অফলাইনের মতো তো কোনোদিনই হবে না, কিন্তু কিছু করার নেই। এখন সিচুয়েশনটা এরকম হয়ে গেছে যে আমাদেরকে অল্টারনেট রাস্তা নিতেই হয়েছে। তোমাদের একটা রিকোয়েস্ট করবো আমি, যে ডাউট যদি তৈরি হয়, যে ভিডিও লেকচার দেখে যদি ঠিকঠাক বুঝতে না পারো, যেখানে যেখানে ডাউট হবে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে যে এই জায়গাটা ক্লিয়ার করো না। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।